আসসালামু আলাইকুম। ধরুন আপনি একটি এমন মিস্ট্রিয়াস অ্যাপের সন্ধান পেলেন যেটা আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। কিন্তু যখন অ্যাপটি আপনার ইচ্ছা পূরণ করে ফেললো তখন আপনি জানতে পারলেন এই ইচ্ছা পূরণের বদলে ওই অ্যাপ 24 ঘন্টার মধ্যে আপনার জীবন নিয়ে নেবে। তখন আপনি কি করবেন? আজ আমি রিসেন্টলি মুক্তি পাওয়া এরকমই একটি কোরিয়ান থ্রিলার ড্রামা নিয়ে হাজির হয়েছি, যার নাম ইফ উইশেস কুড কিল। যেখানে 5 বন্ধু একটি ভয়ানক অ্যাপের কবলে ফেঁসে যায়, আর তাদের মধ্যকার বন্ধুত্ব অনেক পুরনো হওয়া সত্ত্বেও আস্তে আস্তে ভাঙতে থাকে। আসলে এই অ্যাপটির রহস্য কী, আর শেষ অবধি এই 5 বন্ধুর সাথে কি কি হয় তা জানতে হলে দেখতে হবে আজকের এই থ্রিলার ড্রামার এক্সপ্লেনেশন। তাই চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক ড্রামার গল্পে। ড্রামার শুরুতে আমাদেরকে দেখানো হয় একটা স্কুল স্টুডেন্ট দেওয়ালের মাঝে কিছু লিখছিল, আর সেটা ফোনেও রেকর্ড করছিল। পাশাপাশি আমাদের বলছিল যে সাজু ইয়াং এর কোরিয়ান অ্যাস্ট্রোলজি মতে যদি কোনো ব্যক্তি তার জন্ম তারিখের সাথে তার ইচ্ছা কোনো জায়গায় লেখে তাহলে সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। আর এখানে মেয়েটিও নিজের ইচ্ছা চেয়ে নেয়। সে চায় নির্দিষ্ট কয়েকটা মানুষ যেন মরে যাক। এরপর সে একটা কাটার দিয়ে গলা কেটে নিজেকে শেষ করে ফেলে। তখনই আমরা পেছনের দেওয়ালে তার নাম এবং ডেট অফ বার্থ দেখতে পাই। তার নাম ছিল হিওয়াং, আর তার ডেট অফ বার্থ ছিল 12ই মার্চ 2005। এরপর দৃশ্য পরিবর্তিত হয়, আর আমরা সিয়া নামের একটা স্কুল স্টুডেন্টকে দেখতে পাই। সে তার আন্টির বাসায় থাকতো, যে কিনা একজন নার্স ছিল। আন্টি তার বেশিরভাগ সময় হসপিটালে কাটাতো, তাই ধরতে গেলে সিয়া সবসময় বাড়িতে একাই থাকতো। যাই হোক, সিয়া এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তার ঘরে এত মেডালস আর ট্রফি দেখে আমরা জানতে পারি সে আসলে একজন অ্যাথলেট ছিল। এবার সিয়া বাইরে এসে ডাইনিং টেবিলে আন্টির কার্ড দেখতে পায়, যেটা সে তার জন্য রেখে গিয়েছে স্কুলের লাঞ্চের জন্য। এবার সিয়া তার ক্লাসমেট গিয়ংহুকে মেসেজ করে রেডি হতে বলে, যে কিনা তার উপরের ফ্লোরেই থাকতো। এরপর গিয়ংহু রেডি হয়ে চলে আসলে সিয়া তার গালে একটা কিস করে। আসলে তারা কিছুদিন হয়েছে ডেটিং শুরু করেছে, যেটার ব্যাপারে এখনো বেশি কেউ জানতো না। যাই হোক, এরাই ছিল ফ্রেন্ডস গ্রুপের প্রথম 2 জন। এবার আমরা তৃতীয় ফ্রেন্ড নারীকে দেখি, যে একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করত। সে আজকের অ্যাস্ট্রোলজার চেক করছিল, আর তার মতে আজকে তার মনের কথা প্রকাশ করে দেওয়া উচিত। তখনই নারী বাইরে গিয়ামুকে দেখতে পায়, আর সাথে সাথে গাড়ি থেকে নেমে তার কাছে চলে যায়। তখন আমরা চতুর্থ ফ্রেন্ড ইয়ংকে দেখি। সে তখন কথায় কথায় নারীকে গিয়ংউ থেকে দূরে রাখার চেষ্টা করছিল, কারণ এই ইয়ং আর গিয়ংউ বেস্ট ফ্রেন্ড ছিল, আর সিয়ার ভাইয়ের মতো ছিল। সে জানতো সিয়া আর গিয়ংউ ডেট করছে। তো এখানে সিয়া ইয়ংকে ইশারা করে বলে যে সে যেন কোনো মতে নারীর সামনে এই কথাটা লিক করে দেয় যে সিয়া আর গিয়ংউ এখন ডেট করছে। ইয়ং তখন কথায় কথায় গিয়ংউকে জিজ্ঞাসা করে যে তুই আর সিয়া এত চিপকে চিপকে থাকিস কেন ইদানিং? তোরা কি ডেট করছিস নাকি? এই কথাটা নারীর ভালো লাগে না, যা দেখে ইয়ং বলে তুই কি আবার গিয়ংউকে ভালোবাসিস নাকি? নারী বলে হ্যাঁ। ইয়ং বলে তাহলে আমিও তোকে ভালোবাসি। এরপর দৃশ্য পরিবর্তিত হয়, আর আমরা হাজুন নামের একটা ছেলেকে দেখি, আর তাকে দেখানোর মাধ্যমে আমাদের ফ্রেন্ডস গ্রুপটা কমপ্লিট হয়ে যায়। যাক, এখানে আমরা জানতে পারি হাজুন সিয়াকে পছন্দ করত। তাই ইয়ং হাজুনকে বলে দেয় যে সিয়া আর গিয়ংউ এখন ডেট করছে। এরপর সে তাকে নিজের ল্যাপটপও ঠিক করতে দেয়। এখানে আমরা আরও জানতে পারি যে আর মাত্র 2 দিন পরেই ইয়ং এর জন্মদিন। তখনই ক্লাসে টিচার চলে আসে। আসলে কয়েকদিন আগে পুরো সিটিতে একটা ম্যাথ কম্পিটিশন হয়েছিল, আর সেখানে এই ক্লাস থেকে 2 জন প্রথম ও দ্বিতীয় হয়েছে। একজন ছিল হাজুন, আরেকজন ছিল ইয়ং। এখন হাজুনের টপ করাটা ছিল নর্মাল ব্যাপার, কারণ সে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল। ঠিক এই কারণেই তো একটু আগে ইয়ং তাকে নিজের ল্যাপটপ ঠিক করতে দিয়েছিল। তবে সবাই তো এটা ভেবে অবাক হয়ে গিয়েছিল যে ইয়ং কি করে দ্বিতীয় স্থান অর্জন করলো। সে তো স্কুলের পরীক্ষায় টেনে টেনে পাশ করতো। সবাই হয়রান হয়ে যায়। টিচার বলে যে কম্পিটিশনে অনেক কড়াকড়ি হয়েছিল, চিটিং করার কোনো ওয়েই ছিল না। তাই এবার যেভাবেই হোক ইয়ং এই কম্পিটিশনে হাই স্কোর নিজের যোগ্যতাই করেছে। তখনই ইয়ং এর ফোনে গ্রিকো নামের একটি অ্যাপ থেকে নোটিফিকেশন আসে যে তার উইশ পূরণ হয়ে গিয়েছে। এবার ব্রেক টাইমে বাকি 4 জন ইয়ংকে জিজ্ঞাসা করছিল যে সে ম্যাথ কম্পিটিশনে এত ভালো স্কোর কী করে করেছে। তখন ইয়ং তাদের গ্রিকো অ্যাপের ব্যাপারেই বলে যে এই অ্যাপের মাঝে তোমাদের নাম আর ডেট অফ বার্থ লিখে কোনো উইশ রেকর্ড করে সেন্ড করে দিলে সেটা পূরণ হয়ে যায়। তবে এরা কেউই তার কথা বিশ্বাস করছিল না। তখন ইয়ং এই অ্যাপের লিঙ্ক সবার ফোনে পাঠিয়ে দেয়, কারণ এই অ্যাপটা সার্চ করলে পাওয়া যায় না।
এরপর সে তাদেরকে নিজের উইশের রেকর্ডিংও দেখায়, কিন্তু তারপরেও এরা কেউ তাকে বিশ্বাস করে না আর উঠে চলে যায়। তখন ইয়ং এর ফোনে 24 ঘন্টার একটা টাইমার স্টার্ট হয়ে যায়, আর সে মনে করে এই টাইমার শেষ হলেই হয়তো সে তার নেক্সট উইশ চাইতে পারবে। পরের সিনে নারী আর সিয়া ইয়ং এর জন্মদিন নিয়ে কথা বলছিল। তখন নারী ইয়ং এর নামে কিছু উল্টাপাল্টা কথা বলে। সিয়া তাকে চুপ করিয়ে দেয়, কারণ ইয়ং তখন সিঁড়িতেই দাঁড়িয়েছিল। যে তাদের দেখে জিজ্ঞাসা করে, তোমরা কি নিয়ে কথা বলছো? নারী বলে, আমরা তো তোমার জন্মদিন আর কি গিফট দেওয়া যায় সেটা নিয়েই কথা বলছি। ইয়ং বলে, আমার কোনো গিফট চাই না, তোমরা সময় মতো বার্থডে পার্টিতে চলে আসলেই হবে। এরপর তারা চলে গেলে আমরা ইয়ংকে দেখে বুঝতে পারি সে নারীর সমস্ত কথা শুনে নিয়েছিল, আর এখানে সে অনেকটা হার্ট হয়েছে, কারণ বেস্ট ফ্রেন্ড তোমাকে নিয়ে বাজে কথা বললে তোমার তো খারাপ লাগবেই। ক্লাসে বসেও তার মনটা খারাপ ছিল। এবার আমরা একটা মেয়েকে দেখি যে পাথর দিয়ে কিছু একটা বানাচ্ছিল। তখন সে পাথরের ভেতর থেকে একটা সাদা সাপ বেরিয়ে আসে। মেয়েটা সাথে সাথে তার হাজবেন্ডকে গিয়ে এটা জানায় আর বলে গেস্ট আসতে চলেছে। তার হাজবেন্ড বলে, ভালো গেস্ট নাকি খারাপ গেস্ট? মেয়েটা বলে, গেস্ট ভালো হবে নাকি খারাপ তা তো জানি না, তবে সাবধান থাকতে হবে। এদিকে স্কুলে সিয়া আর গিয়ংউ গেমস প্র্যাকটিস করছিল। এখানে সিয়া ভালো পারফর্ম করলেও গিয়ংউ মনোযোগ দিতে পারছিল না। তার মনে গত বছরের ডিসকোয়ালিফিকেশনের ভয় এখনো ছিল, যে জন্য টিচার তাকে বকা দেয়। পরে সিয়া তাকে বোঝায় যে প্র্যাকটিসকে প্র্যাকটিসের মতোই দেখো, ম্যাচের মতো নয়, শুধু এভাবেই তুমি ফোকাস করতে পারবে। এবার সন্ধ্যার প্রেপ ক্লাসের সময় হাজন নোটিস করে ইয়ং আপসেট। সে এখানে কি একটা যেন পিলো খেয়ে নেয়। এদিকে কোচ সিয়াকে জানায় সে ন্যাশনালের জন্য সিলেক্ট হয়ে গিয়েছে। আরও বলে যে কোচ জানে সে আর গিয়ংউ ডেট করছে। সে সিয়াকে বলে গিয়ংউকে প্রতিদিন প্র্যাকটিসে নিয়ে আসতে। পরে ইয়ং এর কাছে সিয়ার কল আসে, তবে সিয়া কোনো কথা বলছিল না। এটা দেখে ইয়ং বাইরে চলে যায়। তখন একটা কালো বিড়ালকে দেখে। তখনই সে ফোনে সিয়া, গিয়ংউ এবং নারীর কনফারেন্স কলের কথা শুনতে পায়, যারা তার নামে উল্টাপাল্টা কথা বলছিল। আরও বলছিল যে তারা নাকি তার ওই বোরিং বার্থডে পার্টিতে যেতে চায় না। তখনই কল কেটে যায়। ইয়ং সিয়াকে কল ব্যাক করার চেষ্টা করে, তবে সিয়া তো কোচের সাথে ছিল। ফোন ছিল তার লকারে, মানে এইমাত্র যে কনফারেন্স কলটা আমরা দেখলাম সেটা সিয়ার আর কেউ করেনি। যাক, এবার সিয়ার লকার থেকে তার ব্যাগ বের করে নেয়। সমস্ত স্টুডেন্টরা বাড়ি চলে যাচ্ছিল, তবে ইয়ং উল্টো আবারও ক্লাসে চলে যাচ্ছিল। এদিকে সিয়া বাইরে এসে গিয়ংউকে জানায় সে ন্যাশনালে সিলেক্ট হয়ে গিয়েছে, তার জন্য সে অনেক খুশি হয়। এরপর তারা বাসে করে বাড়ি চলে যাচ্ছিল। তখন সিয়া গিয়ংউকে জানায় যে কোচ তাদের ব্যাপারে জানে। এইটা শুনে তো গিয়ংউর অবস্থা খারাপ হয়ে যায়। কোচ আগে থেকেই তাকে পছন্দ করতো না, এখন না জানি কি মনে করছে তাকে নিয়ে। যাই হোক, বাড়ি এসে সিয়া তার আন্টিকে ন্যাশনালে সিলেক্ট হওয়ার মেসেজ পাঠিয়ে দেয়। তখন সে ইয়ং এর 39টা মিস কল দেখতে পায়। ওই সময় আন্টি তাকে টেক্সট ব্যাক করে জানায় যে সে অনেক খুশি হয়েছে। এরপর বলে যে সিয়া যেন একাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কারণ সে আজও হসপিটালে অনেক কাজ থাকার কারণে আসতে পারবে না। এখন সিয়া গিয়ংউকে ডিনার করার জন্য ডেকে নেয়। এরপর তারা খাবার খাচ্ছিল, আর এখানে সিয়া পুরোপুরিভাবে ইয়ং এর 39টা মিস কলের কথা ভুলেই গিয়েছিল। এদিকে নারীকে দেখি সে তার কাজিনকে বলছিল তাকে একটা ফেক আইডি বানিয়ে দিতে। কাজিনও বানিয়ে দেয়। এরপর সে ওই আইডি দিয়ে একটা ক্লাবে চলে আসে, মানে সে কম বয়সী ছিল তাই সে ক্লাবে আসতে পারতো না, এখন ফেক আইডি দিয়ে এসেছে। এদিকে হাজন ইয়ং এর ল্যাপটপ ঠিক করতে করতে তাদের পুরনো দিনের কিছু ছবি দেখতে পায়। তখনই তার মনে পড়ে যায় যে আজ সারাদিন ইয়ং এর মন খারাপ ছিল, তাই সে তখনই তাকে টেক্সট করে। ওই সময় সে ফোনে গ্রিগো অ্যাপের লিঙ্কটা দেখতে পায়, যেটা সকালবেলা ইয়ং তাদের সবাইকে পাঠিয়েছিল। হাজন ঠিক করে তখনই অ্যাপে রেজিস্টার করে সিয়ার বয়ফ্রেন্ড হওয়ার উইশ চাইবে, কিন্তু তখনই তার বোন তাকে কল করে। এদিকে দেখি সিয়া ফাইনালি ইয়ং এর সাথে কথা বলছিল। ইয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বার্থডে পার্টিতে আসবে? তবে সিয়া বলে যে সে ন্যাশনালে সিলেক্ট হয়ে গিয়েছে আর কাল তার প্র্যাকটিস আছে। এটা শুনে ইয়ং কনফার্ম হয়ে যায় যে আগের বারের কলটাও সিয়ারাই করেছিল, কিন্তু আমরা তো জানি এটা তারা ছিল না। এখন এটা যেই ছিল সে এটা চাইছিল যে ইয়ং যেন মনে করে তার বন্ধুরা তাকে পছন্দ করে না। এবার ইয়ং হঠাৎ কল কেটে দেওয়ায় সিয়াকে আপসেট দেখে গিয়ংও ওই গ্রিগো অ্যাপটা ডাউনলোড করে উইশ করে যে আগামীকালকে সিয়ার প্র্যাকটিস যেন ক্যান্সেল হয়ে যায়। তবে তারা দুজন কিন্তু এটাকে এখনো সিরিয়াসলি নিচ্ছিল না। ইয়ং শুধুমাত্র সিয়াকে হাসানোর জন্য এটা করছিল। এবার পরদিন স্কুলে আসার সময় তাদের না নারীর সাথে দেখা হয় আর না ইয়ং এর সাথে। তারা মনে করে ওরা দুইজন হয়তো ক্লাসে আছে, তবে ক্লাসে শুধুমাত্র ইয়ং ছিল।
যে কিনা ঘুমাচ্ছিল। তবে সিয়া দেখে সে তো জেগে আছে, আর সিয়ার পাশের বেঞ্চের দিকে খুব ক্রিপি ভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছিল সে রাতে বাড়ি না গিয়ে এখানেই থেকেছে। তার ফোনের টাইমারে 2 মিনিটের মতো সময় বাকি ছিল। এবার টিচার ইয়াং এর ফোনের নোটিফিকেশনের সাউন্ড শুনে তাকে দাঁড়াতে বলে, তবে ইয়ং দাঁড়াচ্ছিল না। গিয়ংও তাকে ধরতে গেলে সে কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে, কিন্তু পরক্ষণে সে ঠিক হয়ে যায় এবং ব্যাগ থেকে একটা কাটার বের করে দাঁড়িয়ে পড়ে। গিয়ংও তাকে থামাতে গেলে সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর সিয়ার পাশের বেঞ্চের দিকে তাকিয়ে কাউকে চলে যেতে বলে, কিন্তু সেখানে তো কেউই ছিল না। তখন ইয়ং সিয়ার দিকে দৌড়ে যায় আর জানালা ভেঙে তাকে নিয়ে পড়ে। আর ফোনের টাইমারে আর 24 সেকেন্ড বাকি ছিল। সে সিয়ার কাছে বারবার সাহায্য চাইতে থাকে, তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এখানে সে নিজেকে থামানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তারপরও তার হাত দিয়ে নিজের গলা কেটে সে মারা যায়। তখন তার ফোনের টাইমার 00 হয়ে যায়, অর্থাৎ গতকালকের 24 ঘন্টার সেই টাইমার কোনো নতুন উইশ চাওয়ার টাইমার ছিল না। এটা ছিল উইশ পূরণ হওয়ার পর যে উইশ করেছে তার জীবনের শেষ 24 ঘন্টার টাইমার, অর্থাৎ উইশ পূরণ হওয়ার 24 ঘন্টার মাথায় যে উইশ করেছে সে মারা যায়। এরই সাথে এপিসোড 1 শেষ হয়ে যায়। এখন এপিসোড 2 এর শুরুতে ছোট্ট সিয়াকে দেখি, যার বাবা মা নিজেদেরকে শেষ করে দিয়েছিল। এরপর সে তার আন্টির সাথে থাকতে চলে আসে, আর এখানে তার প্রথমবারের মতো গিয়ংয়ের সাথে দেখা হয়। এরপর সে নতুন স্কুলে ভর্তি হয়, যেখানে স্টুডেন্টরা সে চুপচাপ থাকতো দেখে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো। এই জিনিসগুলো ইয়ং আর নারী নোটিস করতো, আর তারা সিয়ার অনেক হেল্প করে। যেখানে হাজনও ছিল, সে প্রথমবার সিয়াকে দেখি তার প্রেমে পড়ে যায়। এরপর সিয়ার মন ভালো করার জন্য ইয়ং তাকে নিজের ফেভারিট কি চেইন দিয়ে দেয়, আর এখানে প্রথমবারের মতো সিয়া হাসে। সেদিনের পর থেকে এরা 5 জন ভালো বন্ধু হয়ে যায়। যাক, এবার আমরা বর্তমানের দৃশ্য দেখতে পাই। ইয়ং এর মৃত্যুর পর পুলিশ ইনভেস্টিগেশন করতে এসেছে। তখন আমাদের গত রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সিয়া ইয়ং এর বাড়ির সামনে আসে আর তার কাছে ক্ষমা চায়, আর আমরা বুঝতে পারি ইয়ং আসলে সারা রাত স্কুলে ছিল না, বাড়িতেও এসেছিল। এবার সিয়া তাকে তার বার্থডে গিফট দিয়ে দেয় আর বলে কাল প্র্যাকটিসের কারণে সে আসতে পারবে না, তবে অন্যান্য বন্ধুরা সবাই তার বার্থডে পার্টিতে আসবে। এখানে ইয়ং তার সিচুয়েশন বুঝতে পারে আর তাকে ক্ষমা করে দেয়। এরপর সে সিয়াকে বলে যে সন্ধ্যাবেলা আমার কাছে একটা কল এসেছিল, আর তোমাদের কণ্ঠ করে কেউ আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, কিন্তু আমি জানি এটা তোমরা ছিলে না। এবার দৃশ্য বর্তমানে ফিরে আসে। সিয়ার অনেক বেশি মন খারাপ ছিল, কারণ ইয়ং তার কাছে একটা ভাইয়ের মতো ছিল। কোচ তাকে আজ বাড়ি চলে যেতে বলে, আর বলে যে কয়েকদিনের জন্য তার প্র্যাকটিস ক্যান্সেল করা হলো। এটা শুনে সিয়ার ঝটকা লাগে, উইশ পূরণ হয়ে গিয়েছে। সে কোচকে এটা বলতে যায় যে সে ঠিক আছে, তবে তখনই সিলিং থেকে প্যানেল ভেঙে পড়ে আর সে মরতে মরতে বেঁচে যায়। এখানে সে বুঝতে পারে এই উইশ পূরণে যদি কেউ বাধা দিতে আসে তাহলে তাকেও মরতে হবে। মানে এই পুরো অ্যাপের বিষয়টা অনেক ভয়ানক ছিল। তখনই সিয়া গিয়ংকে এসে জানায় তার প্র্যাকটিস ক্যান্সেল হয়ে গিয়েছে। গিয়ংও বলে আমার কাছে গিরগো অ্যাপ থেকে উইশ পূরণ হওয়ার নোটিফিকেশন এসেছে। তখন গিয়ংর ফোনের টাইমারও শুরু হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়, আর আমরা দেখতে পাই সিয়া তার বাকি বন্ধুদের পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করছিল যে 24 ঘন্টা টাইমার শেষ হওয়ার পর যার ইচ্ছা পূরণ হয়েছে সে মারা যাবে। একজন অলরেডি মারা গিয়েছে, আর গিয়ংও 24 ঘন্টা পর মারা যাবে। গিয়ংওর মৃত্যুর কথা বলায় নারী সিয়ার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। তখন গিয়ংও তাদের থামায়। এসবের মাঝখানে হাজুন আবার টাইমার বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু অ্যাপ ডিলিট করে দেওয়ার পরেও কোনো লাভ হয় না। সে বলে ওঠে আমার কাছে একটা উপায় আছে, যদি এই অ্যাপের কোডিংগুলো জেনে এটাকে হ্যাক করা যায় তাহলে হয়তো এই টাইমার আমরা বন্ধ করতে পারবো, কিন্তু এর জন্য আমার ল্যাপটপ চাই। তখন সিয়া সবাইকে বিকালবেলা তার বাড়িতে চলে আসতে বলে। সেখানে তারা নিরিবিলি সময় আর জায়গা পেয়ে যাবে, কারণ আন্টি বাড়ি থাকে না। যাক, এবার বাড়ি এসে গিয়ংও যখন আরাম করছিল তার কাছে সিয়ার কল আসে, আর সে শুনতে পায় সিয়া আর নারী একসাথে বসে তার নামে উল্টোপাল্টা কথা বলছে। তবে সে বুঝতে পারে এটা ফেক কল ছিল, কারণ সে জানে সিয়া এখন নিজের বাড়িতে আছে আর নারী এখন নিজের বাড়িতে আছে। গিয়ংও সাথে সাথে দৌড়ে আসে সিয়াকে কল শোনাতে, তবে তখনই এটা কেটে যায়। তখন সিয়া জানায় যে ইয়ং এর সাথেও এমনটাই হয়েছিল। সিয়ার নাম্বার থেকে তার কাছে কল গিয়েছে আর উল্টাপাল্টা কথা বলা হয়েছে। এবার বিকালবেলা সবাই একসাথে হয়ে যায়। গিয়ংওর ফোনের মাধ্যমে হাজন অ্যাপটাকে হ্যাক করে ফেলে আর দেখতে পায় এটার কোডিংগুলো তো অনেক বেশি সিম্পল। যাক, সে এবার এই সব কিছু নষ্ট করে দেয়।
আর গিয়ংউর ফোন রিবুট হতে থাকে। তখনই গিয়ংউ তার চোখ চুলকাতে শুরু করে। এখন সে এতটাই চুলকাচ্ছিল যে সিয়ার তাকে ডাক দিতে হয় এটা বন্ধ করার জন্য। তবে সে সিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের চোখকে আরো চুলকাতে থাকে। তার চোখ একদম লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে তার উপর কিছু একটা ভর করেছে। সে কোনো ইনভিজিবল জিনিসের দিকে ইশারা করে সেটাকে দূরে থাকতে বলছিল, যেমনটা ক্লাসে বসে ইয়ং করেছিল। তখন সেই ইনভিজিবল জিনিসটা গিয়ংউর উপরে চলে আসে, যেটাকে শুধুমাত্র সেই দেখতে পাচ্ছিল। আর এটা আর কেউ নয়, ড্রামার শুরুতে দেখানো সেই হিয়ংয়ের আত্মা ছিল। আর এই আত্মা গিয়ংউকে প্রসেস করার ব্যাপারটা ওই মেয়েও জানতে পেরে যায়, যাকে আমরা প্রথম এপিসোডে পাথর দিয়ে কিছু একটা বানাতে দেখেছিলাম। যাক, এবার গিয়ংউর ফোনের টাইমার আবারও স্টার্ট হয়ে যায়। মানে এই অ্যাপটাকে গোড়া থেকে শেষ করে দেওয়ার পরেও কিছুই হলো না। গিয়ংউ হাজনকে বলতে থাকে তার কত বড় সাহস, সে তার রাস্তায় এসেছে, এবার তার জন্য সবাই মরবে। এই বলে সে হাজনের গলা টিপে ধরে, তাকে প্রায় মেরেই ফেলছিল। তখনই সিয়া হাজনের ল্যাপটপ দিয়ে গিয়ংউর মাথায় মারে। গিয়ংউ এবার হাজনকে ছেড়ে দিয়ে সিয়ার দিকে আগাতে থাকে, এরপরই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সমস্ত কিছু নারী এক কর্নারে বসে রেকর্ড করছিল। এবার আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয়। এত কিছু দেখে সিয়া ট্রমায় চলে যাওয়ায় তাকেও হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এখানে নারী তার কাছে এসে বলতে থাকে যে গিয়ংউর বাবা মা তার এই অবস্থার জন্য সিয়াকেই দোষ দিচ্ছে, তবে সে যেন এটা নিয়ে চিন্তা না করে, কারণ নারী তাকে বিশ্বাস করে যে সে নিজে তো দেখেছে এখানে কি হয়েছিল। সিয়া তাকে ধন্যবাদ জানায় আর বলে তুমি এখনই আমার বাড়িতে যাবে, এখান থেকে তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে তোমার বাড়িতে চলে যাবে আর লম্বা একটা ঘুম দিবে। পাশাপাশি সে নারীকে তার বাড়ির পিনকোডও দিয়ে দেয়, যেটা ছিল সিয়ার নিজেরই ডেট অফ বার্থ। এদিকে হাজনের কাছে তার বোনের কল আসে আর আমরা জানতে পারি সেই পাথরওয়ালা মেয়েটাই আসলে হাজনের বোন ছিল, যার নাম ছিল হায়ং। আর সে একজন শামান ছিল। সে এখানে হাজনকে বলে যে তোমার আর তোমার বন্ধুদের পিছনে একটা ভয়ানক আত্মা পড়ে আছে, তবে হাজন তার কথা বিশ্বাস করে না। তখন হায়ং তাকে গত 2 দিন ধরে হওয়া তাদের সাথে একের পর এক কি হয়েছে সব বলে দেয়, যে ইয়ং মারা গিয়েছে, গিয়ংও হসপিটালে আছে। এসব শুনে হাজন ফাইনালি তার বোনকে বিশ্বাস করে। এইদিকে হায়ং সেই সাদা সাপের দিকে তাকিয়ে থাকে। গিয়ংউর হঠাৎ করে পালস ডাউন হয়ে যেতে থাকে। অন্যদিকে গিয়ংউর এত খারাপ অবস্থা দেখে সিয়া ওই গ্রিকো অ্যাপ ডাউনলোড করে আর সেটাতে উইশ চেয়ে নেয় যে গিয়ংউ যেন সুস্থ হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখি হায়ং তার হাজব্যান্ডকে ড্যাগার বের করতে বলে। হসপিটালে গিয়ংউর পালসও স্বাভাবিক হয়ে যায়। তখন হাজং সিয়ার কাছে চলে আসে, কিন্তু এতক্ষণে তো দেরি হয়ে গিয়েছিল, সিয়া অলরেডি উইশ করে ফেলেছে। এদিকে আমরা সিয়ার বাড়িতে নারীকে দেখি। সে এখানে গিয়ংউর ফোন খুঁজে পায় আর সেটা টাইমারের সাথে নিজের ফোনের টাইমার কম্পেয়ার করে, মানে সেও কোনো উইশ করেছে আর সেটা পূরণও হয়েছে। তখনই গিয়ংউর ফোনের টাইমার বন্ধ হয়ে যায়, মানে সিয়ার উইশ পূরণ হয়েছে আর গিয়ংউ বেঁচে গিয়েছে। আর এখানে সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। থার্ড এপিসোডের শুরুতে হাজন সিয়াকে বলে এবার তাদেরকে তার বোন হায়ংয়ের কাছে যেতে হবে। সিয়া বলে কিন্তু তোমার বোন তো অ্যাব্রডে থাকে। হাজন বলে ক্ষমা করে দিও, আসলে আমার বোন অনেক ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে সামান হয়ে গিয়েছে, যার জন্য আমি তার উপর রেগেছিলাম আর তোমাদেরকেও তার নামে মিথ্যা বলেছিলাম, তবে এখন আমাদের তার কাছে যেতে হবে। এরপর তারা হায়ংয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তার বাড়ি ছিল অনেক দূর। ক্যাবওয়ালাও তাদের মাঝ রাস্তায় থামিয়ে দেয়, কারণ সামনে ছিল জঙ্গলের রাস্তা আর সেখানে একটা গাছও পড়েছিল। এরপর আর কি, তারা দুজন পায়ে হেঁটে হায়ংয়ের বাড়ির দিকে যেতে থাকে। তবে সিয়া মাঝ রাস্তায় একটা পোকা দেখে উল্টাপাল্টা দৌড়াতে শুরু করে। তবে এভাবে দৌড়াতে দৌড়াতে গিয়ে তারা ভুল করে হলেও হায়ংয়ের বাড়ির সামনেই চলে আসে। হাজন বলে এখানে আমি আরও 2-3 বার এসেছিলাম আর এখানে একটা লোকও থাকে যে আমার বোনকে সবসময় প্রোটেক্ট করে। সে প্রতিবার আমাকে এই বলে ফিরিয়ে দিয়েছে যে এই বাড়ির সীমানা থেকে হায়ং বের হতে পারবে না। তখনই ওই লোকটা দরজা খোলে। আসলে এটা হায়ংয়েরই স্বামী ওয়াং ছিল। আর আজ প্রথমবার এমন হয়েছে যে সে হাজনকে ফিরে যেতে না বলে সিয়াকে নিয়ে ভেতরে আসতে বলছিল। তখনই সিয়ার কাছে গিয়ংউর কল আসে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায়। তখনই হায়ং চলে আসে আর সিয়াকে উত্তর দিতে মানা করে। ওই সময় হিয়ংয়ের আত্মা সিয়াকে প্রসেস করে নেয়। হায়ং সাথে সাথে ওয়াংকে দড়ি নিয়ে আসতে বলে। এরপর দড়ি দিয়ে সিয়াকে বেঁধে ফেলা হয়।
আর কোনো মতে তার কাছ থেকে তার ফোনটা সরালে সে অজ্ঞান হয়ে যায়। তখন হায়ং হাজনকে বলে যে সিয়ার যে ফোনটা আছে সেটা ওই আত্মার ভেসেল হয়ে গিয়েছে, এখন সিয়াকে বাঁচাতে হলে একটা রিচুয়াল করতে হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই তারা রিচুয়াল শুরু করে দেয়। এখানে সিয়া কার্সড ওয়ার্ল্ডের ভেতরে ঢুকে গিয়েছিল। হায়ং সিয়াকে বলে এই দুনিয়ার ভেতর থেকে 3টা দরজা খুঁজে সেগুলো দিয়ে এই পৃথিবীতে চলে আসতে হবে। ওয়াং একটা ধূপকাঠি জ্বালায়। এক একটা ধূপকাঠি নিভে যাওয়া পর্যন্ত সিয়ার কাছে টাইম থাকবে এক একটা দরজা খোলার। এরপর ওয়াং ড্যাগার দিয়ে তাদের রিচুয়ালের জায়গার চারপাশে একটা সার্কেল বানিয়ে দেয়, অর্থাৎ এই ড্যাগারটা ডিভাইন ছিল আর এই সার্কেলের ভেতরে কোনো অশরীরী আত্মা আসতে পারবে না। এদিকে হায়ং সিয়ার হাতে একটা সাদা দড়ি বেঁধে দেয় যার মাধ্যমে তারা কানেক্টেড থাকবে, মানে এই কার্সড ওয়ার্ল্ডে তাদের দুজনেরই স্পিরিট ছিল। হায়ং এর স্পিরিট এসেছে সিয়ার স্পিরিটকে গাইড করে এখান থেকে বের করতে। তবে এখানে হায়ং নিজে সিয়ার সাথে হেঁটে কোথাও চলে যেতে পারবে না, সে এক জায়গায় দাঁড়িয়ে থেকে পুরো সময়টা জুড়ে সিয়াকে গাইড করবে। এখানে হায়ং সিয়াকে বলে দেয় হাঁটার সময় তুমি কখনোই পিছু ফিরে তাকাবে না, না হলে ওই আত্মা আমাকে দেখে ফেলবে আর আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এবার হায়ং নিজের ডিভাইন মাস্ক পরে নেয় আর সিয়া কার্সড ওয়ার্ল্ডে প্রবেশ করে। সে তার স্কুলে চলে আসে যেখানে ওই আত্মা তাকে ইয়ং এর রূপ ধরে হন্ট করছিল। সিয়া জানালা খুলে পালাতে গেলে সেখানে সে শুধু নিজেকেই দেখতে পায়, মানে এই কার্সড ওয়ার্ল্ড থেকে শুধুমাত্র দরজার মাধ্যমেই বের হওয়া যাবে। ওই আত্মা তাকে তখনও হন্ট করেই যাচ্ছিল। সিয়া কোনো মতে নিজেকে শান্ত করে যে ওই স্পিরিট তো এটাই চায় যে সে যেন ভয় পেয়ে এখানে আটকে পড়ে। তাই সে এবার সব কিছুকে ইগনোর করে একটানে দৌড়াতে শুরু করে আর ফাইনালি প্রথম দরজাটা পেয়ে যায়, সেটা দিয়ে বের হয়ে যায়। এবার বাস্তব দুনিয়ার হায়ং ওয়াংকে দ্বিতীয় ধূপকাঠি জ্বালাতে বলে। কার্সড ওয়ার্ল্ডে সিয়া তখন ওই জায়গায় পৌঁছে যায় যেখানে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ির ভেতর তার বাবা মায়ের অবস্থা অনেক খারাপ ছিল আর এটা সেই রাতের সময় ছিল যেদিন তার বাবা মা মারা গিয়েছিল। এবার আমাদের অ্যাক্সিডেন্টের রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সিয়ার বাবা মা কখনোই নিজেরা নিজেদের মেরে ফেলেননি। গাড়িতে করে যাওয়ার সময় সিয়া কথায় কথায় তার বাবার মনোযোগ রাস্তা থেকে সরিয়ে ফেলে, যদিও এটা সে ইচ্ছে করে করেনি, কিন্তু তারপরও এই কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানে তার বাবা মা মারা যায়। আর এসবের জন্য সিয়া আজও নিজেকে দোষী মনে করত। এদিকে হায়ং ওয়াংকে বলছিল সময় পার হয়ে যাচ্ছে, সিয়া যদি ঠিক সময়ের মধ্যে দরজা খুলতে না পারে তাহলে আমি আমার ডিভাইন মাস্ক খুলে ফেলবো, তবে এ কারণে আমিও হয়তো তার সাথেই সেখানেই আটকে যেতে পারি। এদিকে সিয়া সামনে দ্বিতীয় দরজার চলে আসে। সিয়া যখন যেতেই যাচ্ছিল তখনই তার মা তার পা ধরে তার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু এটা আসলে ওই আত্মাটির একটা ছলনা ছিল। বর্তমানে হাজনের কাছে নারীর কল আসে, তবে সে সেটা রিসিভ করে না। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। তখনই কাগজে নিজের নাম আর ডেট অফ বার্থ সে লিখতে শুরু করে, মানে সে সিয়ার জন্য উইশ চাইবে এখন। ভাইয়ের এমন বিপদ দেখে হায়ং সিয়ার হাতে সাদা দড়ি ধরে টান দেয় আর বলে এটা ওই ভয়ঙ্কর স্পিরিট, তোমার মা নয়। সিয়াও তখন সেটাকে ইগনোর করে দরজা দিয়ে বের হয়ে যায় আর বাস্তব দুনিয়ায় তার জ্ঞান ফিরে আসে। সামনে হাজন আর ওয়াং ছিল যারা বলছিল হায়ং এখন রেস্ট করছে, তবে সিয়ার মাথায় তখনও হায়ংয়ের কণ্ঠ ভাসছিল যে তোমাকে এখনো তৃতীয় দরজা খুঁজে বের করতে হবে। তবে ওয়াং জানায় ওটা হয়তো ওই আত্মার কণ্ঠ যে তাকে এখনো হন্ট করার চেষ্টা করছে। হায়ং এখনো সিয়ার মাথায় কথা বলেই যাচ্ছিল। সিয়া তো অনেক বেশি কনফিউজড ছিল, সে কি রিয়েল ওয়ার্ল্ডে আছে নাকি কার্সড ওয়ার্ল্ডে। তখনই হাজং গিয়ং ওর মতো করে নিজের চোখ ঘষতে শুরু করে, অর্থাৎ সেও প্রসেস হয়ে গিয়েছে। ওয়াং সিয়াকে বলে তুমি তাড়াতাড়ি পেছনের দিকে তাকাও, তাহলে ওই স্পিরিট হাজংকে ছেড়ে দিবে। এই কথাটুকুর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পেরে যাই সিয়া এখনও কার্সড ওয়ার্ল্ডে ছিল, কিন্তু সিয়া নিজে এটা বোঝে না আর হাজংকে বাঁচানোর জন্য পিছনের দিকে তাকায়। স্পিরিটটা হায়ংকে দেখে ফেলে আর তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। সে ওয়াংকে বলে এবার সিয়াকে বাঁচাতে আমার সশরীরে কার্সড ওয়ার্ল্ডে যেতে হবে। ওয়াং বলে সেখানে গেলে তোমার হাতে 3 মিনিট সময় থাকবে ফিরে আসার জন্য, না হলে তুমি আর সে দুজনেই সেখানে ফেসে যাবে। এদিকে কার্সড ওয়ার্ল্ডে সিয়া তার হাতে লাল সুতো দেখতে পায়। তখনই উপর থেকে একের পর এক লাশ ঝুলতে শুরু করে, সবগুলোর মুখই বাঁধা ছিল। সিয়ার হাতের লাল সুতোটা তার ফোনের সাথে বাঁধা ছিল, অর্থাৎ ওই আত্মা তাকে এবার নিয়ে যাবে। সিয়ার চোখ মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। তখনই সেখানে হায়ং চলে আসে আর ওই সুতো কেটে ফেলে আর এরপর তাকে নিয়ে ওই দরজা ভেঙে বাস্তব দুনিয়ায় চলে আসে। তারা আসার সাথে সাথে সিয়ার ফোনের টাইমারও বন্ধ হয়ে যায়। এবার হায়ং হাজনকে বলে আপাতত সব ঠিকঠাক হয়ে গেলেও সিয়া এখনও বিপদমুক্ত নয়। এরপর সিয়াকে তার ড্রেস চেঞ্জ করে আসতে বলে, কারণ এগুলো কার্সড হয়ে গিয়েছে
আর এগুলো এখন পুড়িয়ে ফেলতে হবে। এবার তারা যাওয়ার পর আমরা জানতে পারি সেই সাদা সাপটা আসলে হায়ংয়ের পাওয়ারের সাথে কানেক্টেড ছিল। কার্সড ওয়ার্ল্ডে যাওয়ার পর হায়ংয়ের শরীরে যে ক্ষত হয়েছিল ওই সাপটা সেটাকে হিল করে দেয়। এদিকে নারী ডক্টরকে জিজ্ঞাসা করে সে গিয়োংয়ের সাথে দেখা করতে পারবে কিনা। ডক্টরও তাকে অনুমতি দিয়ে দেয়। পরে সে গিয়ে গিয়োংকে তার সেই ভিডিও দেখায় আর বলে এই আক্রমণের পর থেকে সিয়া তোমাকে আর দেখতে চায় না। মানে বোঝো, এত বিপদের মধ্যেও সে এসব নিয়েই পড়ে আছে। যাই হোক, এদিকে ওয়াংয়ের চোখে হাজনের সেই কাগজটা পড়ে যেটাতে সে তার ডেট অফ বার্থ আর নাম লিখেছিল। তবে ভাগ্য ভালো উইশ যাওয়ার আগে সিয়ারা রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে। এখানে ওয়াং হাজনকে হায়ংয়ের উপর বিশ্বাস রাখতে বলে। এরপর তারা চারজন বসে বসে ভাবছিল যে পরে কি করবে। এখানে হায়ং বলে যে তাদেরকে মেহং খুঁজে বের করতে হবে। মেহং হলো ওই জিনিস যা কোনো খারাপ স্পিরিটকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড রাখে। মানে এই জিনিসটা স্পিরিট ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ডের মাঝখানে দরজা হিসেবে কাজ করে খারাপ স্পিরিটদের জন্য। যেমন ইয়ংয়ের যে স্পিরিটটা ছিল তার মেহং ছিল তার ওই ফোনটা যেটাতে সে উইশ রেকর্ড করেছিল। যাই হোক, হায়ং বলে যে এবার সিয়াকে আবারও ওই কার্সড ওয়ার্ল্ডে গিয়ে মিহং নিয়ে আসতে হবে, কারণ সে এখন দুইটা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। আসলে হায়ংয়ের তো 3টা দরজা ক্রস করে বাস্তব দুনিয়াতে চলে আসার কথা ছিল, কিন্তু সে তো সেটা করতে পারেনি। উল্টো হায়ং তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। এবার রাতে ঘুমানোর সময় বাইরে বৃষ্টি পড়ছিল, তবে সিয়ার উপর বৃষ্টির ফোঁটা না পড়ে রক্তের ফোঁটা পড়ছিল। সিয়া তাকিয়ে দেখে পুরো সিলিং থেকে রক্ত পড়ছে, আর দেখতে দেখতে সে রক্তে পুরোপুরি ভিজে যায়। আর এরই সাথে তৃতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। বাকি এপিসোডগুলো আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করে দিব। ড্রামাটির সিজন 1-এর এই 3টা এপিসোড আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে সেট করে রাখবেন। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখন নেক্সটে এপিসোডগুলো এক্সপ্লেন করে আপলোড দিব তখন তার নোটিফিকেশন আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। যাই হোক, তাহলে আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।